তোমরা যেটা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ইএনভিএস অর্থাৎ পরিবেশবিদ্যা সাবজেক্টের ইউনিট 2 থেকে গুরুত্বপূর্ণ 5টি 5 নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। যে প্রশ্নগুলো আজকের ক্লাসে আলোচনা করব তোমরা শুনে নাও। আর তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরাও আজকে ক্লাসটা দেখো, কারণ প্রশ্ন উত্তরগুলো তোমরা ইংলিশেও পেয়ে যাবে। প্রথম প্রশ্ন যেটা আলোচনায় থাকবে যে বাস্তুতন্ত্র কি, এর গঠন ও কার্যাবলী আলোচনা করো। পরের প্রশ্ন থাকবে খাদ্য শৃঙ্খল ও খাদ্য জালের মধ্যে সম্পর্ক। ঠিক আছে, খাদ্য শৃঙ্খল এবং খাদ্য জালের মধ্যে সম্পর্ক। তারপরে 3 নম্বর প্রশ্ন বাস্তুতন্ত্রের শক্তির প্রবাহ কিভাবে কাজ করে। 4 নম্বর প্রশ্ন থাকবে জনসংখ্যা ও সম্প্রদায় বাস্তুবিদ্যা এর মৌলিক ধারণা ব্যাখ্যা করো। জনসংখ্যা বাস্তুবিদ্যা আর হচ্ছে সম্প্রদায় বাস্তুবিদ্যা অর্থাৎ পপুলেশন অ্যান্ড কমিউনিটি ইকোলজি। পরের প্রশ্ন থাকবে পরিবেশ ইকোলজিক্যাল সাকসেশন অর্থাৎ পরিবেশে ইকোলজিক্যাল সাকসেশন কিভাবে ঘটে। এই 5টা প্রশ্নের উত্তর তোমরা দেখে নাও। আরেকটা বিষয় তোমাদের বলার আছে, তোমাদের এই সাবজেক্টের স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। চলো গুরুত্বপূর্ণ 5টা প্রশ্নের উত্তর তোমরা বুঝে নাও। এবারে তোমরা প্রশ্নের উত্তরগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন যেটা আছে বাস্তুতন্ত্র কি, এর গঠন ও কার্যাবলী আলোচনা করো। এই প্রশ্নের উত্তরটা প্রথমে দেখো তোমরা। বাস্তুতন্ত্র হলো একটি স্বনির্ভর পরিবেশগত ব্যবস্থা যেখানে জীব ও অজীব উপাদান পরস্পরের সাথে সম্পর্কিত থাকে এবং নির্দিষ্ট নিয়ম অনুসারে কাজ করে। এটি প্রকৃতির ভারসাম্য রক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। বাস্তুতন্ত্র মূলত দুটি প্রধান অংশ নিয়ে গঠিত, জীব উপাদান আর অজীব উপাদান, মানে হচ্ছে জড় উপাদান লিখতে পারো তোমরা। জীব উপাদানের মধ্যে রয়েছে উদ্ভিদ, পানি ও দেখো বিচ্ছিন্ন কারক মানে ব্যাকটেরিয়া, ছত্রাক, এগুলো যারা একে অপরের ওপর নির্ভরশীল। অন্যদিকে অজীব উপাদান অর্থাৎ জড় উপাদানের মধ্যে রয়েছে সূর্যালোক, মাটি, জল, বায়ু, তাপমাত্রা অন্তর্ভুক্ত, যা জীবনের অস্তিত্ব বজায় রাখতে সহায়তা করে। তারপর পরের প্যারায় কি বলা হচ্ছে দেখো, বাস্তুতন্ত্রের প্রধান কার্যাবলীর মধ্যে অন্যতম হলো শক্তির সরবরাহ ও পুষ্টির পুনর্ব্যবহার। সূর্যালোক শক্তির মূল উৎস হিসাবে কাজ করে, যা উদ্ভিদের মধ্যেকার রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় এবং খাদ্য শৃঙ্খলের মাধ্যমে এক স্তর থেকে অন্য স্তরে প্রবাহিত হয়। এছাড়া বাস্তুতন্ত্র জীব ও পরিবেশের মধ্যে ভারসাম্য বজায় রাখে এবং জীবজগৎকে টিকে থাকার জন্য প্রয়োজনীয় সম্পদ সরবরাহ করে। মানুষের অবিবেচনাপ্রসূত কর্মকাণ্ড যেমন বন উজাড়, দূষণ, জলবায়ুর পরিবর্তন বাস্তুতন্ত্রের ভারসাম্য নষ্ট করতে পারে, যা প্রাকৃতিক দুর্যোগ এবং জীববৈচিত্র্যের ক্ষতির কারণ হতে পারে। অর্থাৎ প্রশ্নের উত্তরটা তোমরা দেখলে যতটা দরকার ততটা উত্তর কিন্তু গুছিয়ে লিখতে হবে। গুছিয়ে লিখলে তোমরা কিন্তু ভালো নম্বর পাবে। এবারে তোমরা দেখে নাও পরের প্রশ্ন যেটা আছে খাদ্য শৃঙ্খল ও খাদ্য জালের মধ্যে সম্পর্ক। দেখো, প্রকৃতিতে এক জীব অন্য জীবের উপর নির্ভরশীল, একটা জীব অন্য জীবের উপর নির্ভরশীল, যা খাদ্য গ্রহণের মাধ্যমে প্রতিফলিত হয়। খাদ্য শৃঙ্খল হলো একদল জীবের মধ্যে খাদ্য ও শক্তির সরবরাহের সরল রৈখিক ক্রম, যেখানে এক জীব অন্য জীবের খাদ্য হিসাবে ব্যবহৃত হয়। সাধারণত এটি উৎপাদক থেকে শুরু হয়ে তৃণভোজী, মাংসাশী এবং শীর্ষ ভোক্তাদের মধ্যে বিস্তৃত থাকে। উদাহরণস্বরূপ ঘাস, এটা উৎপাদক, হরিণ, তারপরে বাঘ একটি সাধারণ খাদ্য শৃঙ্খল। অন্যদিকে প্রকৃতিতে প্রাণীরা একাধিক ধরনের খাদ্য গ্রহণ করতে পারে এবং একাধিক খাদ্য শৃঙ্খলের সাথে যুক্ত থাকতে পারে। এই জটিল সম্পর্ককে খাদ্য জাল বলা হয়। খাদ্য জালের মাধ্যমে একটি বাস্তুতন্ত্রের স্থিতিশীলতা বজায় থাকে, কারণ যদি কোনো একটি নির্দিষ্ট প্রজাতির সংখ্যা হ্রাস পায় তবে অন্য কোনো প্রজাতি তার বিকল্প হতে পারে। খাদ্য জালের মাধ্যমে বাস্তুতন্ত্রে শক্তির প্রবাহ আরও কার্যকরভাবে ঘটে এবং জীববৈচিত্র্য রক্ষিত হয়। তবে পরিবেশের ভারসাম্য নষ্ট হলে খাদ্য শৃঙ্খল ও খাদ্য জাল ভেঙে যেতে পারে, যা সমগ্র বাস্তুতন্ত্রের জন্য হুমকির কারণ হয়ে দাঁড়ায়।
এবার 3 নম্বর প্রশ্নের উত্তর দেখো। 3 নম্বর প্রশ্ন আছে, বাস্তুতন্ত্রের শক্তির প্রবাহ কিভাবে কাজ করে? বাস্তুতন্ত্রের শক্তির প্রবাহ একমুখী এবং এটি প্রধানত সূর্য থেকে শুরু হয়ে খাদ্য শৃঙ্খলের বিভিন্ন স্তরে স্থানান্তরিত হয়। গাছপালা বা উৎপাদকরা সালোক সংশ্লেষের মাধ্যমে সূর্যালোককে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে এবং এটি প্রাথমিক ভোক্তারা গ্রহণ করে। এরপর মাধ্যমিক এবং তৃতীয়, এটা প্রাথমিক ভোক্তা লিখবে, তারপর দ্বিতীয় শ্রেণীর তৃতীয় শ্রেণীর ভোক্তারা পর্যায়ক্রমে এই শক্তি গ্রহণ করে এবং শীর্ষ ভোক্তা পর্যন্ত এটি প্রবাহিত হয়। শক্তি প্রবাহের ক্ষেত্রে 10% নিয়ম প্রযোজ্য, যার মাধ্যমে দেখা যায় যে প্রতিটি স্তর পূর্ববর্তী স্তরের মাত্র 10% শক্তি মানে সংরক্ষিত থাকে এবং বাকিটা তাপ হিসাবে পরিবেশে হারিয়ে যায়। শক্তি প্রবাহের ফলে বাস্তুতন্ত্রের পুষ্টি উপাদানের পুনর্ব্যবহার ঘটে, যা জীবদের বেঁচে থাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপরে কি বলা হচ্ছে দেখো, বিচ্ছিন্ন কারকরা মৃত জীব ও উদ্ভিদের জৈব পদার্থকে ভেঙে নতুন করে পুষ্টি উপাদান তৈরি করে। বিচ্ছিন্ন কারকরা বলতে এখানে বিয়োজকদের কথা বলা হচ্ছে। বিয়োজকরা মৃত জীব ও উদ্ভিদের জৈব পদার্থকে ভেঙে নতুন পুষ্টি উপাদান তৈরি করে, যা মাটির উর্বরতা বৃদ্ধিতে সহায়ক হয়। তবে দূষণ ও বন উজাড় এর কারণে শক্তির প্রবাহ বাধাগ্রস্ত হতে পারে, যা বাস্তুতন্ত্রের স্থিতিশীলতা নষ্ট করতে পারে। এবার পরের যে প্রশ্ন আছে, জনসংখ্যা ও সম্প্রদায় বাস্তুবিদ্যার মৌলিক ধারণা। এটা দেখো জনসংখ্যার বাস্তুবিদ্যা মূলত নির্দিষ্ট অঞ্চলে একটি প্রজাতির জীবের সংখ্যা বৃদ্ধি, বিস্তার এবং পরিবর্তন নিয়ে গবেষণা করে। এটি বুঝতে সাহায্য করে কিভাবে জনসংখ্যা বৃদ্ধি বা হ্রাস পায় এবং পরিবেশের সাথে তাদের সম্পর্ক কেমন। জন্মহার, মৃত্যুহার, তারপরে অভিবাসন, প্রতিযোগিতা, জনসংখ্যার পরিবর্তনের প্রধান কারণ। প্রাকৃতিক সম্পদের প্রাপ্যতা এবং বাস্তুতন্ত্রের ভারসাম্যের উপর জনসংখ্যা বৃদ্ধি নির্ভর করে। অন্যদিকে সম্প্রদায় বাস্তুবিদ্যা বিভিন্ন প্রজাতির মধ্যে সম্পর্ক বজায় রাখে, যারা একসাথে একটি নির্দিষ্ট অঞ্চলে বাস করে। এখানে বিভিন্ন জীবের পারস্পরিক মিথস্ক্রিয়া, যেমন প্রতিযোগিতা, সহাবস্থান, শিকারী শিকার সম্পর্ক, একটা শিকারী শিকার সম্পর্ক আছে, বা তোমরা লিখতে পারো খাদ্য খাদক সম্পর্ক, পারস্পরিক নির্ভরশীলতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বাস্তুতন্ত্রে পানির মধ্যেকার সম্পর্ক যদি ভারসাম্যপূর্ণ হয়, তাহলে এটি একটি টেকসই সম্প্রদায় গঠনে সহায়তা করে। তবে যদি কোনো প্রজাতির সংখ্যা অস্বাভাবিকভাবে বৃদ্ধি বা হ্রাস পায়, তাহলে পুরো বাস্তুতন্ত্র ক্ষতিগ্রস্ত হতে পারে। এবার শেষ প্রশ্ন আজকে ক্লাসে, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, পরিবেশে ইকোলজিক্যাল সাকসেশন কিভাবে ঘটে? ইকোলজিক্যাল সাকসেশন কাকে বলে সেটা বললেও এই প্রশ্নটা তোমরা অ্যান্সার করে আসতে পারবে। পরিবেশগত পরিবর্তনের ফলে একটি নির্দিষ্ট অঞ্চলে সময়ের সাথে জীব সম্প্রদায়ের পরিবর্তন ঘটাকে ইকোলজিক্যাল সাকসেশন বলে। দুটি প্রধান ধাপে ঘটে, প্রাথমিক সাকসেশন এবং গৌণ সাকসেশন। কি বলা হচ্ছে দেখো, প্রাথমিক সাকসেশন ঘটে সেই জায়গায় যেখানে আগে কোনো প্রাণী বা উদ্ভিদের অস্তিত্ব ছিল না, যেমন আগ্নেয়গিরির লাভার ওপর নতুন জীবের আবির্ভাব। এই ধরনের সাকসেশন প্রথমে দেখো পায়োনিয়ার প্রজাতি যেমন শৈবাল, লাইকেন জন্ম নেয়, যা ধীরে ধীরে মাটির গঠন পরিবর্তন করে এবং পরবর্তীতে জটিল উদ্ভিদ সম্প্রদায় ও অন্যান্য জটিল উদ্ভিদ সম্প্রদায়ের জন্য পথ তৈরি করে। এবার গৌণ সাকসেশন ঘটে সেই সব জায়গায় যেখানে পূর্বে জীবের অস্তিত্ব ছিল কিন্তু প্রাকৃতিক দুর্যোগ বা মনুষ্যসৃষ্ট কারণে ধ্বংস হয়েছে, যেমন বনভূমিতে আগুন লাগার পর নতুনভাবে গাছপালা জন্মানো। গৌণ সাকসেশনের মাধ্যমে ক্ষতিগ্রস্ত বাস্তুতন্ত্র পুনর্গঠিত হয় এবং সময়ের সাথে সাথে এটি তার পূর্বের অবস্থায় ফিরে যেতে পারে। তারপরে দেখো কি বলা হচ্ছে, সাকসেশন চূড়ান্ত পর্যায়ে একটি স্থিতিশীল ও সুসংগঠিত সম্প্রদায় গড়ে ওঠে, যাকে ক্লাইম্যাক্স সম্প্রদায় বলে। এটি বাস্তুতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ অংশ, যা প্রাকৃতিক পরিবেশকে দীর্ঘমেয়াদে টেকসই রাখে। তবে আধুনিক পরিবেশ দূষণ, নগরায়ন, জলবায়ুর পরিবর্তন সাকসেশনের স্বাভাবিক গতি ব্যাহত করতে পারে, যার ফলে জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ে। এই ছিল তোমাদের আজকে গুরুত্বপূর্ণ 5টি প্রশ্নের উত্তর। এবার তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরা প্রশ্নের উত্তরগুলো দেখে নাও। এবার তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরা প্রশ্নের উত্তরগুলো দেখে নাও।
এখানে কি বলা হচ্ছে দেখো, প্রথম প্রশ্ন যেটা আছে দেখে নাও, আমি ধীরে ধীরে স্ক্রল করে যাচ্ছি, তোমরা তোমাদের সুবিধা মতো স্ক্রিনশট করে নিতে পারো। দেখো তোমরা প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার দেখে নাও। আর আমাদের ইংলিশ ভার্সানেও স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে, তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো অবশ্যই তোমরা যোগাযোগ করে নেবে। তোমরা সম্পূর্ণ প্রশ্নের উত্তরগুলো দেখে নাও, আমি স্ক্রল করে যাচ্ছি, ধীরে ধীরে দেখো।